আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছো। তো আমরা আজকের আমাদের 11তম ক্লাস এবং আমরা এই ক্লাসে শিখবো প্যারাফ্রেজিং এবং রেফারেন্সিং এর বেসিক্স। রেফারেন্সিং নিয়ে আমাদের দুটো ক্লাস দরকার। সো এক্সাক্ট যে দ্য রাইট ওয়ে অফ ডুইং রেফারেন্সিং বা সাইটেশন দেয়ার যে মানে টেকনিক্স লাইক ম্যানুয়ালি দেওয়া বা কোনো সফটওয়্যার ইউজ করে দেওয়া, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তবে রেফারেন্সিং রিলেটেড আমাদের বেসিক একটা নলেজ থাকা দরকার, সেটার উপর আমাদের আজকের ক্লাসটা। সো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব রিসার্চ ইথিক্স, প্লেজারিজম, ওয়েন টু সাইট, ওয়েন নট টু সাইট, এবং কিভাবে আমরা প্লেজারিজম অ্যাভয়েড করতে পারি, এবং কমন নলেজ কি, কোটিং কি, প্যারাফ্রেজিং কি, এগুলো আমরা একটু শিখবো। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি আপু। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো প্রথমে আমরা জানি যে রিসার্চ ইথিক্স কি। মানে রিসার্চ ইথিক্সটা হচ্ছে যে রিসার্চে মোরালিটিটা বা এথিক্যাল স্ট্যান্ডার্ডটা প্র্যাকটিস করা। সো এখানে আমরা জানি যে আমরা যখন একটা সোসাইটিতে বসবাস করি এজ আ হিউম্যান বিইং, তো আমাদের এখানে সোসাইটিতে প্র্যাকটিস করার মতো কিছু মোরালিটি থাকে, কিছু অব্লিগেশনস থাকে, যেগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হয়। সো কান্টের ভাষায় যদি বলি, তিনি মানে মোরালিটি বা ইথিক্স, ইথিক্যাল জায়গাটা এমন ভাবে বলেছেন যে এটা হচ্ছে কেউ দেখুক বা না দেখুক। ফর এক্সাম্পল, যেটা রাইট, যেটা করণীয়, যেটা কর্তব্য, সেটা হচ্ছে কেউ দেখুক না দেখুক, আমি যদি ওটা না করি, আমার যদি পানিশমেন্টের ব্যবস্থা নাও থাকে, স্টিল ইটস মাই ডিউটি, ইটস মাই রেসপন্সিবিলিটি টু ক্যারি অন দিস। তো এরকমটা বলেছেন। যেমন ফর এক্সাম্পল উনি বলেছেন যে আমরা যদি মনে করি, ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, তো আম, আপনার ট্রাফিক সিগন্যাল পড়লো, কিন্তু সিগন্যালে পারি না, সত্যি আমি পারি না। মুখটা কোনটা তাহলে? তাহলে ওকে, সো আমরা দেখা যাচ্ছে যে ট্রাফিক সিগন্যাল পড়লো আমাদের। তো আপনি হয়তো ট্রাফিক মানে যে সিগন্যালটা দিল, ট্রাফিক বাহিরে তো আর ট্রাফিক দেয় না, পুলিশ মানে ট্রাফিক পুলিশ দেয় না, দেখা যাচ্ছে যে অটোমেটিকলি এটা সিস্টেমেটিক থাকে। তো দেখা যাচ্ছে যে আশপাশে কোনো পুলিশ নেই বা কিছু নেই, কিন্তু রেড লাইট জ্বলে উঠলো। এখন তেমন একটা মানে ওই পারেও গাড়ি নেই, তেমন একটা মানে গাড়িটা মানে আপনি যদি ড্রাইভ করে নিয়ে যান, মানে এখানে আপনার কোনো রকম অসুবিধাই নেই। ফর এক্সাম্পল, রাস্তায় তেমন পথচারী নেই, আশপাশে তেমন একটা গাড়িও নেই, মোটামুটি ফাঁকা রাস্তা। এবং মানে এমন না যে আপনি যদি পার করে যান কোনো একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এরকমও না। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, এবং আশপাশে কোনো ট্রাফিক পুলিশও নেই। তো এমন সিচুয়েশন আপনি কিন্তু চাইলেই ট্রাফিক এবং ট্রাফিক রুল ভায়োলেট করা, এটা এটা খুবই সিলি একটা বিষয়, যেটা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাভেলেবেল ঘটে থাকে। কিন্তু উনি এই সিলি একটা ইনসিডেন্টের হচ্ছে এক্সাম্পল দিয়েছেন, যে এইরকম ছোট একটা কাজ, এবং এমন যদি সিচুয়েশনটা যদি এমনও হয় যে নোবডি ইজ দেয়ার, এবং আপনি এই কাজটা যদি করেন, এই এই রুলটা যদি ভায়োলেটও করেন, স্টিল দেয়ার ইজ নোবডি উইল look after it, or we will like make any complaint against you, এরকম কোনো মানে সিচুয়েশনই নেই। স্টিল উনি বলেছেন যে ওই তারপরেও আপনি ওই ট্রাফিক যে নির্দেশটা আছে যে আপনাকে এখন রেড লাইট দিয়েছে, তার মানে থামতে হবে, তার আপনি তারপরেও থেমে থাকবেন, আপনি যাবেন না, ভায়োলেট করে যাবেন না। মানে এই যে কেউ দেখছে না, কেউ জানছে না, আপনি এটা ভায়োলেট করলে কারো কোনো অসুবিধা হচ্ছে না, স্টিল ইটস ইয়োর মোরাল অব্লিগেশন যে আপনি এটা মেনটেন করবেন। সো রিসার্চের কাজটা কিন্তু মোরলেস একই রকম। মানে আপনি যখন লিখছেন, আপনি আরেকজনের আইডিয়া নিয়ে যদি লেখেন, বা আরেকজনের কোনো একটা আইডিয়া বা লেখা বা লেখার কিছু কিয়দংশ আপনি যদি নিজের মনে করে লিখে ফেলেন, যে কেউ তো দেখছে না, আপাত দৃষ্টিতে তো হয়তো অনেকে দেখার হয়তো ধরা পড়তেও পারে, নাও পড়তে পারে, ধরলাম যে ধরা পড়ার কোনো সুযোগও নেই, স্টিল ইটস আনএথিক্যাল অফ প্র্যাকটিসিং সাচ অ্যাক্টিভিটিস লাইক আপনি এরকমটা করবেন না আর কি। মূল কথা হচ্ছে এটা, যে আপনার এখানে যে মোরাল ব্যাপারটা, এটা আপনি বজায় রাখবেন। এটাই হচ্ছে রিসার্চ এথিক্স।
ওই যে কি একটা গান আছে না, যে কেউ না জানুক আমি তো জানি তুমি আমার, ওইরকম যে কেউ জানুক বা না জানুক অ্যাটলিস্ট আপনি তো জানেন যে ইউ আর অনেস্ট ইন ইউর রাইটিং। সো রিসার্চে হচ্ছে, রিসার্চার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অনেস্ট হতে হবে। কারণ মানে এখানে মেনি এক্সটেন্টই হয় যে আপনি চুরি করে বা একটু মানে আনইথিক্যাল কিছু করে আপনি পার পেয়ে যাচ্ছেন। কিন্তু আহ, এটা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই হয়, কারণ খুব একটা তেমন কেউ থাকে না, আপনি যদি একটু সিস্টেমেটিক্যালি লেখেন এবং রেফারেন্স না দেন ধরার মতো কেউ নেই, কিন্তু তারপরেও আপনাকে দেয়া উচিত, এটা দিতে হবে। তো এইটাকে আমরা রিসার্চ এথিক্স বলছি, যে রিসার্চের ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে যে যে বেসিক মোরাল যে ব্যাপারগুলো থাকে, প্রপার সাইটেশন দেওয়া, যথা সময়ে যথা মানুষকে ক্রেডিটটা দেয়া, এবং লেখার যে ব্যাপারটা, যে কারো আইডিয়া চুরি না করা, কারো কনসেপ্টটা না লেখা, তারপর হচ্ছে আহ, উম, লেখার মধ্যে আপনি হচ্ছে সবসময় ভালো কোনো কিছুকে তুলে ধরবেন, ইউ উইল সাপোর্ট সামথিং গুড, এই যে ব্যাপারগুলো আছে। সো এগুলোই হচ্ছে রিসার্চ এথিক্স। এখন আমরা জানি যে আমরা জানবো প্লেজারিজম কি, কারণ রিসার্চ এথিক্স এর সাথে প্লেজারিজম ওতপ্রোতভাবে জড়িত। এখন প্লেজারিজমের আইডিয়া কি আপনাদের কারো আছে? মানে প্লেজারিজম বলতে কি বুঝায় বা কি বুঝেন আপনারা, কেউ কি একটু বলবে? আপু, আমি যতদূর জানি সেটা হচ্ছে কোনো একটা আর্টিকেল থেকে বা কারো একজনের লেখা থেকে যদি আমরা মোরলেস 2 লাইনের বেশি নিয়ে ফেলি, মানে আমি আসলে এইটুকু শুনেছিলাম যে 2 অথবা 3 লাইনের বেশি নিয়ে ফেলি, তখন আসলে সেটা প্লেজারিজম হয়ে যাবে আর কি। ওকে, গুড, ভালো আইডিয়া। আচ্ছা, তারপর আর কেউ অ্যাড করতে চান? প্লেজারিজম বলতে আপনারা কি বুঝেন? ও আপু, আরেকটা কথা হচ্ছে যদি কারো লেখা থেকে আমি হুবহু তুলে দেই, মানে কয়েক লাইন হুম উইদাউট এনি রেফারেন্স, বা ওই যে তার স্টাইলের সাথে, মানে আমার আসলে প্যারাফ্রেজিং না করে আর কি, সোজা কথা। হুম, মানে হুবহু তুলে দেওয়া উইদাউট হ্যাঁ, রেফারেন্স, হ্যাঁ, হ্যাঁ। প্লেজারিজম বলছি, রাইট। ওকে, আর কেউ? আপু আমি একটু বলি। হুম হুম, শিওর। কারো কারো চিন্তা বা হচ্ছে কারো লেখা, মানে এটা রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে, বা আমরা সবসময় এখানে যেহেতু রিসার্চ করছি আমরা রিসার্চের ক্ষেত্রে বলতে পারি, বা অন্য আরেকজনের কারো হচ্ছে চিন্তা বা লেখা উইদাউট রেফারেন্সে যদি আমরা হচ্ছে লিখি রিসার্চের ক্ষেত্রে, সেটা হতে পারে। সেটা হচ্ছে আপনি একদিন বলেছিলেন যে 3 থেকে 4টা শব্দ পর পর যদি হচ্ছে এক একই, মানে একজন রাইটারের লেখা যদি আমরা হচ্ছে কপি পেস্ট করি তাহলে হচ্ছে ওটা প্লাজিয়ারিজমের মধ্যে পড়ে। আর আরো বেশি করলে তো আরো হবে। এতটুকু। ভেরি গুড। আচ্ছা, আর কেউ অ্যাড করতে চাচ্ছেন? ওকে, সো প্লেজারিজম হচ্ছে যে দ্য অ্যাক্ট অফ প্রেজেন্টিং অ্যানাদারস ওয়ার্ক অর আইডিয়াস অ্যাজ ইওর ওন। তো এটা খুবই বেসিক একটা মানে ডেফিনেশন প্লেজারিজমের, যে আপনি এমন কিছু করলেন, সেটা হতে পারে যে আপনি কোন একটা লেখা, লাইক আপনার পাবলিশড কোনো লেখা না, মানে পাবলিশ করবেন এরকম কোনো লেখা না, সেটা হতে পারে আপনার অ্যাসাইনমেন্ট, যে এটা তো পাবলিশ হবে না, ইটস অ্যাবাউট মার্কস, বাট স্টিল ওরকম কোনো কাজে, মানে এমন কোনো কিছু করে যেটা হচ্ছে আপনি আরেকজনের কাজ অথবা আইডিয়া, সেই কাজটা পাবলিশড হতে পারে, আনপাবলিশড হতে পারে। সো অন্য কারো কোনো কাজ অথবা আইডিয়া, সেটা রিটেন হোক, ওরাল হোক, সেটা আপনার কেউ কথা ছলে বলুক, কেউ ফর্মালি বলুক, ইনফর্মালি বলুক, ফর্মাল লেখা, ইনফর্মাল লেখা, পাবলিশড লেখা, আনপাবলিশড লেখা, এনিথিং যেটা আপনার না, এমন কোনো কিছুই যদি আপনি আপনার নিজের মনে করে আপনি চালিয়ে দেন, সেটাই প্লেজারিজম। So plagiarism is the representation of another author's language, thoughts, ideas, or expressions as one's own original work. ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন একটা কবিতা আপনি যদি ইংরেজিতে ট্রান্সলেট করেন, অথবা ধরেন আপনি আরবি ভাষার একজন কবি, ঠিক আছে, ধরেন আপনি আরবি ভাষার একজন মানুষ, আপনি বাংলা পারেন, তো আপনি হচ্ছে রবীন্দ্রনাথের বা নজরুলের কোন একটা কবিতা অথবা জীবনানন্দ দাশের একটা কবিতা আপনি আরবিতে মানে ট্রান্সলেট করলেন, আপনার নিজের ভাষাতেই আরবিতে করলেন, বাট থিম বা মানে ওভারঅল ওনার যে কথাটা সেটা মানে একই আর কি, মূলত ওই কবিতাটার অনুসরণ করেই আপনি ওটারই ট্রান্সলেট করেছেন। সো এখানে কিন্তু আপনি তার থটটা নিয়েছেন,
ল্যাঙ্গুয়েজ নেননি, কিন্তু শুধু থটটা নিয়েছেন, স্টিল কিন্তু এটা প্লেজারিজম। আপনি যদি ওটা বলে অন্য ভাষায় চালিয়ে দেন, মানে লাইক সরি, মানে আপনি যদি ধরেন ওটা আরবিতে ট্রান্সলেট করে দেন, আপনি আপনার যে কমিউনিটি, আপনার দেশ, সেখানে আপনি বলছেন যে এটা ইটস ইয়োর রাইটিং। আচ্ছা, হোল্ড অন আ সেকেন্ড। সো অন্য কারো অথর, অন্য কোনো অথরের ল্যাঙ্গুয়েজ হোক, থট হোক, আইডিয়া হোক, এক্সপ্রেশনস হোক, অথবা ধরেন এমনও হতে পারে, মানে এক্সপ্রেশনস বলতে এখানে কি বোঝাচ্ছে, লাইক আপনি কোনো ভালো একটা পেইন্টিং দেখলেন, উনি হয়তো পেইন্টিং এর মধ্যে কোনো একটা গল্প বলেছে। মানে অনেক সময় থাকে না যে একটা ছবি, একটা আঁকা ছবি বা একটা একটা ফটোগ্রাফ, এটা অনেক কিছু ডেসক্রাইব করে, এটা অনেক কিছু বলে, অনেক মেসেজ দেয়। আপনার ওই পেইন্টিংটা দেখে, আপনার ওই পেইন্টিংটা যে আইডিয়া দিচ্ছে, আপনি সেটাই ছোট করে একটা গল্প আকারে, অথবা সেটাই আপনি ছোট করে একটা কবিতা আকারে লিখে ফেললেন। হ্যাঁ, এক্স্যাক্টলি উনি যা মিন করছেন তাই লিখলেন। যদি এখানে আপনার ভাব মিশ্রিত থাকে সেটা আলাদা কথা, কিন্তু এক্স্যাক্টলি উনি যা মিন করছেন সেটাই যদি আপনি, দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ফর্মটা চেঞ্জ হয়ে গেল, লাইক ওটা ছিল একটা পেইন্টিং, এটা হয়ে গেল একটা কবিতা, এরকমও যদি হয়, স্টিল ইউ নিড টু গিভ দ্য ক্রেডিট। ওটা সরাসরি হয়তো প্লেজারিজম হবে না, কিন্তু এরকম ক্ষেত্রেও আমরা বলি যে রেফারেন্স দিতে হবে। So in educational context, there are differing definitions of plagiarism depending on the institution. Plagiarism is considered a violation of academic integrity and a breach of journalistic ethics. So overall যদি আমরা বলি, রিসার্চ মোরাল বা এথিক্স, যেটা মোরালিটি, ইন্টিগ্রিটি, এথিক্স, এথিক্যাল স্ট্যান্ডার্ড, এগুলোকে ভায়োলেট করার একমাত্র বা অন্যতম কাজ হচ্ছে, আপনি প্লেজারিজম হচ্ছে সবচেয়ে বড় অপরাধ বলে এই রিসার্চ বা একাডেমিক জগতে বলা হয়। যে আপনার, কারণ অন্যান্য অনেক সময় হয় যে ছোটখাটো একটু আইডিয়া আমি নিলাম, নকল করলাম, কিছুটা চুরি করলাম, বাট প্লেজারিজম হচ্ছে এটা যে আপনি নিলেন, বাট ইউ আর নট গিভিং ইনাফ citation, enough credits, এরকম কিছু। So it is subjected to sanctions such as penalties, suspension, expulsion from school or work, substantial fines, and even incarceration. So অনেক কিছুই হতে পারে। এমনও হতে পারে, মানে এমনও ঘটনা আছে যে আপনি একটা থিসিস করেছেন, আহ, তো আপনি থিসিসটা, হয়তো সেটা একটা চুরি ছিল, লাইক একজনের কনসেপ্টটা নিয়ে আপনি করেছেন। সো থিসিস আপনার সুপারভাইজার জিনিসটা ধরতে পারেনি, আপনার থিসিস মানে কমপ্লিট হয়ে গেছে, আপনি মাস্টার্সও পেয়ে গেছেন। হ্যাঁ, আপনার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আপনি ভালো মার্কস পেয়ে আপনার মাস্টার্স কমপ্লিট করলেন। এরও দেখা যাচ্ছে যে 2-3 বছর পরে গিয়ে হয়তো সামহাউ স্যারের কাছে চলে আসলো, বা উনি বুঝে ফেললেন কোনো না কোনো ভাবে, উনি আসল যে কাজটা ছিল সেটা তার কাছে চলে আসলো, এবং উনি বুঝলেন যে কি ব্যাপার, সেম কাজে তো আমার স্টুডেন্ট 2 বছর আগে কাজটা করেছে, তার মানে তারও 5 বছর আগে বা 10 বছর আগে এই কাজটা ছিল। সো উনি তো এটা কোনোভাবেই বিশ্বাস করবেন না যে আপনি এই কাজটা কখনো দেখেন নাই, এটা আপনি নিজে থেকে করেছেন, এটা কখনোই কেউ বিশ্বাস করবে না। নিশ্চয়ই আপনি এই আইডিয়াটা দেখেছেন এবং এইটার মতো করে আপনি কাজটা করেছেন। সো ওই ক্ষেত্রে হবে কি, এমনও হয়েছে বা হতে পারে যে ওই থিসিসটাই আপনার বাদ দিয়ে, মানে আপনাকে ওই, মানে উইথড্র করা হলো। আপনি পিএইচডি করেছেন, পিএইচডিও উইথড্র করে নিতে পারে আপনার, মানে যে সার্টিফিকেটটা আপনি পেয়েছেন, মানে ডক্টর, ধরেন আপনি একটা সার্টিফিকেট পেয়েছেন যে হ্যাঁ আপনি পিএইচডি কমপ্লিট করেছেন, আপনার পিএইচডিও বাতিল হয়ে যেতে পারে। সো আর ফাইন টাইন তো টুকটাক এগুলো অনেক সময় অনেক এতে হয়, আমরা দেখেছি যে ওই যে মাসুদ রানা সিরিজ যেটা লিখতেন, 3 গোয়েন্দার, তো ওটার যে লেখা, মানে এতদিন আমরা শুনে আসছি যে একজন লিখেছে, পরে রিড করলো, মামলা করলো যে না ওটা আসলে আরেকজনের লেখা। তো ফাইনালি অ্যাকচুয়ালি হচ্ছে যে যার লেখা তার পক্ষেই কিন্তু রায়টা গিয়েছে, কারণ এগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, জায়গাগুলো খুব সেন্সিটিভ। আচ্ছা, সো আমরা কখন হচ্ছে কোনো সোর্সকে সাইট করব, যখন আমরা কোনো লেখা কপি করব, কোনো লেখার, সেটা হতে পারে ওয়ার্ড ফর ওয়ার্ড, অথবা একটা প্যাসেজ নিলাম, অথবা কোনো একটা কোটেশন নিলাম, কোনো একটা স্পিচ নিলাম, বা তার কোনো একটা ডিরেক্ট স্পিচের একাংশ নিলাম। সো
যে কোনো কিছু আমরা যদি এরকম ডিরেক্টলি নেই বা কপি করি সেটাকে আমাদের সাইড মানে সাইট করতে হবে। এবং আমার যদি হচ্ছে অনেকে বলে যে কোটেশন দিলে হচ্ছে ইয়ে লাগে না, সাইটেশন লাগে না। না, আপনার যদি কোটেশন আপনার লঙ্গার দেন 3 লাইন্স হয় তাহলে এটা অবশ্যই ইন্টেন্ডেড হতে হবে, এটা অবশ্যই আপনার হচ্ছে সাইটেশনের মানে সাইটেশন এখানে ম্যান্ডেটরি। এবং যখন হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস, যে আমি যেটা বলেছিলাম পরপর 3টা ওয়ার্ড পরপর একরকম হয়ে গেলেই সেটা প্লেজারিজমে ধরে ফেলে। সো আপনি যখন কোনো মানে মিনিমাম নাম্বার অফ ওয়ার্ড যখন আপনি কপি করছেন তখনই আপনাকে কিন্তু যে কোনো সোর্স থেকে, এটা আপনি বই থেকে দেন, জার্নাল থেকে দেন, ম্যাগাজিন থেকে দেন, নিউজ পেপার থেকে দেন, পাবলিশড কোনো আর্টিকেল, এনিওয়্যার, আপনি যেখান থেকেই নেন, নাম্বার অফ ওয়ার্ডস আপনি কপি করলেই দেখা যাচ্ছে যে পুরো সেন্টেন্স হয়তো আপনি কপি করেননি, এখানে লেখা আছে যে নট নেসেসারিলি অ্যান এন্টায়ার সেন্টেন্স, জাস্ট আপনি নাম্বার অফ ওয়ার্ডস কপি করলেন, স্টিল ইউ নিড টু সাইট দ্যাম। এবং যখন প্যারাফ্রেজিং করছেন, অনেকে মনে করে যে প্যারাফ্রেজিং করলে আমার আর রেফারেন্স দিতে হয় না, এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। না, এটা সব সময় এটা ঠিক না। প্যারাফ্রেজিং করে আমি যদি কারো আইডিয়াকে ডিসক্রাইব করি, আমি তো হুবাহু লিখতেই পারবো না, তাই না? কোটেশন ছাড়া কিন্তু হুবাহু লেখার কোনো সুযোগই নেই। এভরিথিং আই রাইট ফ্রম আদার্স আইডিয়াস, তখন আমাকে কিন্তু মানে প্যারাফ্রেজিং করেই লিখতে হচ্ছে, এবং প্যারাফ্রেজ করে লিখে দেন আবার আমাকে সাইটেশন মানে রেফারেন্স দিতে হচ্ছে। সুতরাং প্যারাফ্রেজিং করলে আমার রেফারেন্স দেওয়া লাগে না, রেফারেন্স অ্যাভয়েড করার একটা উপায় হচ্ছে প্যারাফ্রেজিং, এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। আচ্ছা, একটু কন্ট্রোভার্সি আছে, লাস্টের দিকে আমরা সেটা আলোচনা করব। সো প্যারাফ্রেজিং করলেও হচ্ছে আমাকে প্রপারলি সাইট করতে হবে। এবং যখন আমি কারো কোনো আইডিয়া নিচ্ছি বা কারো কোনো ফ্রেমওয়ার্ক, কারো কোনো একটা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি, কারো একটা ডেটা নিচ্ছি, বা কোনো একটা স্ট্রাকচার, কারো একটা থিওরি নিলাম, হ্যাঁ, এনিথিং আমি যদি নেই সেইটাকেও আমাকে সাইট করতে হবে। আমি যেটা বলেছিলাম যে আমরা যদি কোনো জায়গা থেকে সেকেন্ডারি সোর্স থেকে কোনো ডেটা নেই, কোনো একটা ফিগার নেই, কোনো একটা স্ট্রাকচার নেই, কোনো একটা থিম নেই, মানে এনিথিং আই জাস্ট টেক, মানে যেটা আমার না, যেটা আমার নিজের না, এরকম কিছু আমি যেই কোনো জায়গা থেকেই নেই, সেটা কেউ মুখে মুখে বলেছে, আমার কোনো ফ্রেন্ড, বা সেটা আমি কোনো নিউজ পেপারে পড়েছি, আমি কোনো আর্টিকেলে পড়েছি, ম্যাগাজিনে পড়েছি, এনিওয়্যার পাবলিশড, আনপাবলিশড, ইভেন আনপাবলিশড সোর্সকেও হচ্ছে সাইট করা যায়। সো সাইটেশন দেওয়ার, আপনি শুধু বলবেন যে আপনি কোত্থেকে সাইটেশন দিতে চান, আপনি কোনো মুভি থেকে সাইটেশন দিবেন, কোনো নাটকের একটা উক্তি থেকে দিবেন, কোনো একটা মঞ্চায়িত হয়েছে এমন মঞ্চনাটকের এক্সাম্পল দিতে চান, বা মানে মঞ্চনাটক থেকে কোনো একটা কিছু লিখতে চান, ওইটাকে আপনি সাইটেশন দিতে চান, স্টিল ইউ ক্যান ডু। সো মানে এরকম ভাবার কোনো কারণ নাই যে এই জিনিসটাকে আমি কিভাবে সাইট করব। আপনি ইন্টারভিউ নিয়েছেন, কারো একটা গান, আপনি এখানে গানের লাইন আপনি নিয়েছেন, সেটাকেও আপনি সাইট করতে পারবেন। আপনি কারোর সাথে আপনার কোনো একটা সাক্ষাৎকার হয়েছে, কোনো একটা এফজিডি করেছেন, এভরিথিং মানে ওরাল, ডেসক্রিপটিভ, এনিথিং আপনি দিতে পারবেন। সো ওয়েন অ্যান্ড হোয়াট টু বি সাইটেড, দেখেন এখানে ছবির মাধ্যমে সুন্দর করে বোঝাচ্ছে হোয়াট নিডস টু বি সাইটেড, বলছে অ্যানাদার্স ওয়ার্ডস, ইয়াস, যদি হয় আরেকজনের কথা যদি হয় তাহলে অবশ্যই সেটাকে কোট করতে হবে এবং সাইট করতে হবে। আমি কোট করি বা না করি আমাকে সাইট করতে হবে। যদি আরেকজনের ওয়ার্ডস না হয়, নো, দেন কি, তাহলে অ্যানাদার্স আইডিয়াস মানে আরেকজনের আইডিয়া, যদি হয় ইয়েস, দেন সাইট ইট। যদি আরেকজনের ওয়ার্ড হয়, ইয়েস হয়, তারপরেও সাইট করতে হবে। যদি আরেকজনের আইডিয়া নিচ্ছেন, স্টিল ইউ নিড টু সাইট ইট। যদি আইডিয়াস না হয় তাহলে নো। তো ওকে ফাইন, কারো ওয়ার্ডস বা কারো আইডিয়া না, ফাইন, তাহলে তো আর সাইট করার কিছু নাই, আরেকজনের না তার মানে সেটা আপনার। আচ্ছা, এন্ড ওয়েন ডু ইউ সাইট, কখন আপনি সাইট করবেন? ডিড ইউ থিঙ্ক অফ ইট, আপনি কি এটা সম্পর্কে ভেবেছিলেন? আপনি এটা সম্পর্কে ভেবেছিলেন এর মানে কি? মানে এটা কি আপনার মাথায় আগে থেকেই ছিল? যদি এরকম হয় যে ইটস ইওর ওন আইডিয়া, দেন আপনাকে সাইট করতে হবে না। যদি এমন হয় যে না, আপনার আইডিয়া না, আপনার আইডিয়া না মানে এটা আরেকজনের, তার মানে কি ইজ ইট আ কমন নলেজ? যদি কমন নলেজ হয় তাহলে আমরা সাইট করব না, আমরা একটু পরেই জানবো যে কমন নলেজ কি। সো যদি এটা কমন নলেজ হয় তাহলে আমরা সাইট করব না, আর যদি কমন নলেজ না হয় তার মানে কি এটা কমন নলেজও না, এটা আমার কথাও না, তার মানে এটা অন্য কারো কথা, দেন সাইট ইট। সো খুব সুন্দর করে ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা জানি যে রেফারেন্সিং বা সাইটেশন বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ, আখি আপু বলেন। আপু হচ্ছে একটা বিষয়, যেমন হচ্ছে একটা
মানে রিসার্চ হয়েছে, কিন্তু হচ্ছে একজনের থিঙ্কিং এর সাথে আমার থিঙ্কিং যদি মিলে যায়, কিন্তু আমি ওটা জানি না যে হচ্ছে ও একজন হচ্ছে এটা থিঙ্কিং করা ছিল বা লেখা ছিল, এটা আমি একদমই জানি না, তাহলে হচ্ছে এখানে কি হবে, কি করা যাবে? মানে হোল আইডিয়া নাকি আ পিস অফ অ্যান আইডিয়া? পিস অফ অন আইডিয়া। আচ্ছা, এই জন্যই লিটারেচার রিভিউটা খুব সতর্কতার সাথে করতে বলে, এবং আমরা সবসময় সাজেস্ট করি যে টিল দ্য ডে ইউ রাইট দ্য কনক্লুশন পার্ট, তখনও পর্যন্ত আপনি লিটারেচার সার্চ করবেন এবং রিভিউ করবেন। মানে আমরা এরকমটা বলি। আমরা যেটা করি যে একটা নির্দিষ্ট পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে আমরা লিটারেচার রিভিউ করি, এরপরে বাদ, তারপর ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস, দেন কনক্লুশন পার্ট লিখে জমা দিয়ে দিই। না, আপনি যেদিন কনক্লুশন পার্ট লিখছেন সেই কনক্লুডিং ডেতেও আপনি নতুন কোনো লিটারেচার পেতে পারেন আপনার এই কন্টেন্ট রিলেটেড, হ্যাঁ, যেটা আপনার কাজটাকে বেগ বানিয়ে দিতে পারে, যে অলরেডি এই কাজটা হয়ে গেছে, আপনার হয়তো এতদিন আপনার চোখের সামনে আসেনি। তো এরকম যদি হয়, আর যদি এমন হয় যে আপনি জানেনই না বা কি, দেন তো আর তাহলে কিছু করার নেই। যে এমনও হতে পারে যে আপনি যথেষ্ট খুঁজেছেন, আপনি এরকম কোনো লিটারেচার পাননি, বাট এই রিলেটেড কাজ হয়তো হয়েছে, বা আপনার আইডিয়ার একাংশের সাথে আরেকজনের আইডিয়ার আরেকটা কাজের কিছুটা একটা পার্টিকুলার জায়গায় মিল আছে, দেন এটা অ্যাভয়েডেবল, অসুবিধা হয় না। ওকে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আপনার কাজটা যে আনইনটেনশনাল, মানে এই যে মিলে যাওয়ার জায়গাটা যে আনইনটেনশনাল, এটা না খুব সুন্দরভাবে বোঝা যায়। কারণ ধরেন আইডিয়া এক হতে পারে, বাট দ্য ওয়ে অফ এক্সপ্রেশন ইট ইট শুড বি ডিফারেন্ট। কারণ যেই ওয়েতে আপনি এক্সপ্রেস করবেন, যেই ওয়ার্ড ব্যবহার করে, যে প্যাটার্নে আপনি এক্সপ্রেস করবেন, সেম প্যাটার্নে আমি করব না। আপনি আর আমি হয়তো একই জিনিস নিয়ে চিন্তা করছি, বাট আপনাকে আমি এই মুহূর্তে একটা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আপনাকে, যে আজকে যারা যারা উপস্থিত, আমি একটা ফ্রি হ্যান্ড রাইটিং একটা টপিক দিয়ে দেই, যে টপিকে আপনারা আমাকে 10 লাইন লিখে পাঠান। আপনাদের এখন একটা এক্সাম নেই, আমি 100% গ্যারান্টি দিতে পারবো সেম টপিকে আপনারা লিখবেন, কারো লেখার সাথে কারো লেখা মিল হবে না, আনলেস অর আনটিল একজন আরেকজনকে দেখান। ঠিক আছে? সো রিসার্চটা তো কাইন্ড অফ ফ্রি হ্যান্ড রাইটিং এর মতোই, যে একটা নতুন টপিক নিয়ে আমরা কাজ করি। সো এটা হচ্ছে বোঝা যায় যে আপনি কি ইন্টেনশনালি কাজটা করেছেন নাকি আনইনটেনশনালি কাজটা করেছেন। আর এট দ্য সেম টাইম একই জিনিস নিয়ে দুই প্রান্তে দুজন মানুষ একই জিনিস ভাবছে, এটা খুব কম হয়, একটু আগে পিছে হয়ে যায়। যেমন ধরেন আপনি যে কাজটা করছেন সে কাজটা হয়তো 5 বছর আগে বা 2 বছর আগে বা 10 বছর আগে কেউ একটু করেছে, ওই কাজটার সাথে পার্শিয়ালি আপনার বর্তমান কাজের কিছুটা মিল আছে। সো ওই যে বললাম দ্য ওয়ে অফ এক্সপ্রেশনে কিন্তু অনেকটা বোঝা যায়। লাইক ওনার কাজটা 5 বছর আগের, সো এখানে একটা মানে টাইম ফ্রেমের ব্যাপার থাকে। আবার হচ্ছে উনি কোন ধরনের ভাষা ব্যবহার করেছেন, উনি কি ধরনের পার্টিসিপেন্টস নিয়েছেন, আপনি কি রকম নিয়েছেন, মানে এগুলো দেখলেই বোঝা যায় যে কাজটা কি ইন্টেনশনালি ছিল নাকি আনইনটেনশনালি ছিল, মিলে যাওয়ার জায়গাটা। আনইনটেনশনালি হলে এটা তো কম্প্রোমাইজেবল। আচ্ছা, রেফারেন্সিং বা সাইটেশন হচ্ছে, যে এটাকে ডেসক্রাইব করা যায়, এটা হচ্ছে লাইক ইটস অল অ্যাবাউট গিভিং ক্রেডিট উইথ সাইটেশন টু দ্য সোর্স অফ ইনফরমেশন ইউজড ইন ওয়ান্স ওয়ার্ক। কারো একজনের কাজে ব্যবহৃত সোর্স অফ যে ইনফরমেশনটা, সেটা আমি হচ্ছে ক্রেডিট দিব তাকে। কিভাবে ক্রেডিট দিব? উইথ সাইটেশন। সাইটেশন দেয়ার একটা নির্দিষ্ট মানে স্ট্র্যাটেজি আছে, সাইটেশন রেফারেন্সিং করার একটা নির্দিষ্ট মানে প্যাটার্ন আছে, যেটা আমাদেরকে ফলো করতে হবে। এখানে নির্দিষ্ট গাইড বুক আছে, যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো রেফারেন্সিং ইজ অল অ্যাবাউট গিভিং ক্রেডিট টু আদার্স ওয়ার্ক উইথ প্রপার সাইটেশন। আচ্ছা, কেন রেফারেন্সিংটা জরুরি? এটা হচ্ছে মূলত মানে আপনার ব্রিথ অফ রিসার্চকে শো করে, এবং এটা হচ্ছে পাবলিশড এভিডেন্সকে হচ্ছে মানে সাপোর্ট দেয়, এবং এটা হচ্ছে রিডারকে অ্যালাউ করে টু ট্রেস দ্য ইনফরমেশন সোর্সেস। ধরেন আপনি একটা লেখাকে সাইট করলেন, হ্যাঁ, আমি একজন রিডার, আপনার লেখাটা আমি পড়তে গিয়ে আরেকজনের সাইটেশন পেলাম, আমার তার লেখাটা পড়তে ইচ্ছে করলো, আমি তার লেখায় গিয়ে দেখলাম যে উনি আবার এই আইডিয়াটা নিয়েছেন আরেকজনের কাছ থেকে, আমি আবার তার লেখায় চলে গেলাম। সো এই যে আমি অ্যাকচুয়াল যে আমার সোর্স অফ ইনফরমেশন আমি কিন্তু অ্যাজ আ রিডার আমি পেয়ে যাচ্ছি। সাইটেশন যদি আপনি না দিতেন, আমি ভাবতাম যে এটা বোধহয় আপনারই আইডিয়া, আপনি লিখে ফেলেছেন, এরকম। সো মানে রিডারকে একদম ট্রু সোর্স অফ ইনফরমেশনে নিয়ে যেতে হেল্প করে। হ্যাঁ, সো
তারপর হচ্ছে acknowledges the intellectual property of the work of other and avoid the issue of plagiarism। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা রেফারেন্সিং কেন করব। আমার আরেকজনের ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে আমি ইনাফ ক্রেডিট দিচ্ছি, আমি অ্যাকনলেজ করছি, এবং ইস্যু অফ প্লেজারিজমকে আমি অ্যাভয়েড করছি বাই গিভিং রেফারেন্স। সো রেফারেন্সিং ইজ ইম্পর্টেন্ট, ইজ হাইলি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। আচ্ছা, প্লেজারিজম অ্যাভয়েড করার উপায় আছে, যে প্লেজারিজম অনেক সময় সবসময় যে ইন্টেনশনাল হয় এমন না, অনেক সময় আনইনটেনশনাল প্লেজারিজমও হয়। হোয়াট এভার, যেগুলো আমাদের ইন্টেনশনাল, যেগুলো আমাদের আওতার মধ্যে, সো ওগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? তিনটি কমন উপায় আছে, একটা হচ্ছে কমন নলেজ, একটা হচ্ছে কোটিং, একটা হচ্ছে প্যারাফ্রেজিং। ওকে, কমন নলেজটা কি? কমন নলেজ হচ্ছে এমন ইনফরমেশন যেটা মেজরিটি অফ পিপল হচ্ছে হয় তারা জানে, না হয় মেজরিটি অফ পিপলের কাছে ওই ইনফরমেশনটা অলরেডি থাকে, এবং মানে যেই ইনফরমেশনটা সেভারেল সোর্সেস থেকে পাওয়া যায়। তো এইরকম নলেজকে আমরা কমন নলেজ বলছি। যেমন ধরেন কোনো ফেমাস হিস্ট্রিক্যাল ডেট, লাইক আপনি একটা বলিউড সিনেমার প্যাটার্ন নিয়ে আপনি ধরেন রিসার্চ করছেন, সেখানে আপনার হয়তো সালমান খান বা শাহরুখ খানের ডেট অফ বার্থ আপনাকে দিতে হলো, বা একটা পার্টিকুলার মুভি লাইক শোলে মুভি অথবা কাবি খুশি কাবি গাম, আপনার এই মুভিটা কবে প্রকাশিত হয়েছে আপনি সেই তারিখটা উল্লেখ করলেন। সো এই ক্ষেত্রে যে কোনো ফেমাস হিস্ট্রিক্যাল ডেট, এটা যদিও হিস্ট্রিক্যাল ডেট না, সো আবার ধরেন পলাশির যুদ্ধ বা মুক্তিযুদ্ধ অথবা গণ আন্দোলন অথবা হচ্ছে ভাষা আন্দোলন, হ্যাঁ, এরকম যে ফেমাস হিস্ট্রিক্যাল ডেট আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, বা ফেমাস কিছু মানে লাইক ফেমাস কিছু টপিক আছে, কিছু কন্টেন্ট আছে, ওগুলোর কোনো ডেট বা নাম, এইরকম যে নলেজ গুলো যেগুলো খুবই কমন, যেগুলো অ্যাভেলেবেল ইন ম্যাক্সিমাম সোর্সেস, এইরকম ইনফরমেশনকে আমরা বলছি কমন নলেজ। যেমন কমন নলেজ ডাজ নট ইনক্লুড ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স গ্যাদার্ড ইন এম্পিরিক্যাল স্টাডিজ। এম্পিরিক্যাল স্টাডিতে আমরা যেমন কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স গ্যাদার করি, মানে স্ট্যাটিস্টিক্স বা ডেটা ইউজ করি, এরকম কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্সকে আমরা কখনো কমন নলেজ বলবো না। ইউ শুড অলওয়েজ সাইট দ্য সোর্স অফ সাচ ফিগার্স। যদি আমরা এরকম কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স ইউজ করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেটাকে সাইট করতে হবে। So common knowledge doesn't include interpretations or arguments. Common knowledge কখনোই, এগুলো হচ্ছে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। কমন নলেজ কখনো ইন্টারপ্রিটেশনস আর আর্গুমেন্টস হচ্ছে দিবে না, এখানে কখনো কোনো যুক্তি বলবে না, কোনো ব্যাখ্যা দিবে না, এরকম না। খুবই সিম্পল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাংলাদেশের প্রধান খাদ্য ভাত, ঠিক আছে, এই ধরনের সাধারণ, বা বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, এরকম বিষয়টা, যে বারাক ওবামা, দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে কমন নলেজের। সো দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সাইন্ড ইন 1776। তারপর হচ্ছে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে একটা চুক্তির নাম। তারপর হচ্ছে বারাক ওবামা বিকেম দ্য 44th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন জানুয়ারি 2009। এই ধরনের সেন্টেন্সের আপনার রেফারেন্স লাগে না। There are 4 seasons in the year. তারপরে যদি আপনি বলেন যে বাংলাদেশে 6 সিজন আছে, there are 6 seasons in বাংলাদেশ, এরকম যদি বলেন in a year, এই ধরনের সেন্টেন্সেরও কোনো রেফারেন্স লাগবে না। তারপর there are like 365 days in a year. The US entered Second World War after the bombing of Pearl Harbor. এই ধরনের যে কথাগুলো, টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল 9/11-এ, এই ধরনের যে বেসিক ইনফরমেশন গুলো, যেগুলো সেভারাল সোর্সেসে অ্যাভেলেবল, এবং যেগুলো কোনো আর্গুমেন্টস মানে আর্গুমেন্ট দেয় না, যেগুলো কোনো ইন্টারপ্রিটেশনস নাই, যেগুলো হচ্ছে খুবই ফেমাস, খুবই ওয়েল নোন, ভেরি কমন, হ্যাঁ, কোনো স্ট্যাটিক না, কোনো ডেটা না, সিম্পল একটা ইনফরমেশন, সিম্পল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো থাকে। সো এগুলো হচ্ছে আমার কমন নলেজ। যদি এমন হয়, দেখেন লাস্ট লাইনে লেখা আছে, ইফ আ স্টেটমেন্ট ক্যান বি ডিসপিউটেড ইউ শুড প্রোভাইড আ সাইটেশন। ধরেন এমন একটা ইনফরমেশন বা এমন একটা স্টেটমেন্ট যেটা নিয়ে আপনার একটু সন্দেহ হচ্ছে যে আচ্ছা এটা কি কমন নলেজের আওতায় পড়ে, বা আমি কি এটাকে সাইট করব, যদি ইনফরমেশন থাকে, যদি মনে হয় যে যদি ইনফরমেশনটা নিয়ে কোনো কনফিউশন থাকে, অথবা যদি ব্যাপারটা ডিসপিউটেড হয়ে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় যে মানে সাইটেশন দিয়ে ফেলাই ভালো। সো এখানে হচ্ছে ওকে, সো কিছু এক্সাম্পল দেওয়া আছে আবারও। যেমন একই লাইন অনেক সময় হয় যে মানে একই
লাইন না, ঠিক মানে একই ধরনের কথা দেখেন কয়েক ভাবে থাকতে পারে, সো কোনটাকে আমরা কমন নলেজ হিসেবে নিব? যেমন এপিএ, এপিএ হচ্ছে একটা মানে রেফারেন্সিং গাইডের নাম, মানে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ওদের একটা ফরম্যাট আছে, একটা রেফারেন্সিং ফরম্যাট আছে যেটা খুবই পপুলার। আপনারা হয়তো শিকাগো স্টাইলের রেফারেন্সিং, এপিইউ স্টাইলের রেফারেন্সিং, হার্ভার্ড স্টাইলের রেফারেন্সিং, এগুলোর নাম আপনারা শুনেছেন। সো এটা হচ্ছে সেই এপিএ। APA is a common citation style used by students. এই যে একটা কমন কথা, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এপিএ হচ্ছে খুব ফেমাস বা খুব কমনলি ইউজড একটা সাইটেশন স্টাইল। এই ধরনের কথাগুলো আমরা হচ্ছে কমন নলেজ হিসেবে গণ্য করব, বিকজ দিস ইজ অ্যান আনডিসপিউটেড অ্যান্ড ইজিলি ভেরিফাইড ফ্যাক্ট। আচ্ছা, দ্য এপিএ রেফারেন্স স্টাইল, আরেকটা লাইন দেখেন এপিএ নিয়েই, দ্য এপিএ রেফারেন্স স্টাইল ইজ মেইনলি ইউজড ইন সোশ্যাল সায়েন্সেস, বিজনেস অ্যান্ড নার্সিং। এই ক্ষেত্রে দেখেন যে আমাদের এটা কমন নলেজ হিসেবে পড়তেও পারে, নাও পড়তে পারে, এরকম সংশয় যখন থাকবে তখন আমরা সাইটেশন দিয়ে দিব। আরেকটা আছে দেখেন, দ্য এপি সাইটেশন স্টাইল ইজ ইউজড ইন মোর দেন 90,000 পেপারস পার ইয়ার। এই যে একটা স্ট্যাটিস্টিক দিয়ে দিল, এখন কিন্তু আমি চাইলেও এটাকে কমন নলেজ হিসেবে কাউন্ট করতে পারবো না, অ্যান্ড আই হ্যাভ টু গিভ রেফারেন্স হিয়ার। সো কমন নলেজের তার মানে আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে প্লেজারিজম অ্যাভয়েড করতে পারি, তার মধ্যে একটা সহজ বিষয় হচ্ছে কমন নলেজ। যদি আপনি আপনার লেখায় কোনো কমন নলেজ ইউজ করেন তাহলে আমাদের সেখানে রেফারেন্সিং দিতে হবে না। কোটিং, যদি আমি কোট করি সেই ক্ষেত্রে সরি, এখানে রেফারেন্সিং দিতে হবে না এরকমটা না, মানে প্লেজারিজম অ্যাভয়েড করার ক্ষেত্রে, মানে কমন নলেজের ক্ষেত্রে যদি আপনি রেফারেন্স না দেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এটা প্লেজারিজম হবে না। কোটেশনে দেখেন, কোটিং মিন্স কপিং আ প্যাসেজ of someone else's words and crediting the source. To quote a source, you must ensure, আমরা যেটা বলছিলাম যে পরপর দুটো তিনটো ওয়ার্ড যদি একই রকম হয়ে যায়, মানে আপনি কোনো জায়গা থেকে যদি দুইটা তিনটা ওয়ার্ড কপি করেন তাহলে সেটাই আপনার মানে প্লেজারিজমে চলে আসে, সেটাই প্লেজারিজমে কাউন্ট করে যে আপনার এই টেক্সটটুকু কপিড, সো এটা কাউন্ট হয়ে যায় প্লেজারিজমে। কিন্তু আপনি যদি সেটাকে কোট করেন, মানে কোট আমরা কিসে কাকে করি, ডিরেক্ট স্পিচকে, যেটা কোনো স্পিচ, কারো কোনো বক্তব্য, উনি এটা বলেছেন, উনি এই বিষয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন, কোনো স্পিচ স্টেটমেন্ট, এগুলোকে আমরা যদি কোটেশনের মধ্যে নিয়ে আসতে পারি, কোটিং এর মধ্যে নিয়ে আসতে পারি, তখন হচ্ছে আর আমাকে এটা প্লেজারিজমে ধরছে না। কিন্তু অবশ্যই আমাকে এখানে রেফারেন্সিং দিতে হবে, রেফারেন্সিং করতে হবে। দ্য অরিজিনাল অথর ইজ কারেক্টলি সাইটেড। সো এই যে কথাটা কে বলেছে এটা কিন্তু আমাকে এক্স্যাক্টলি একদম কারেক্টলি আমাকে সাইট করতে হবে, এন্ড দ্য টেক্সট ইজ আইডেন্টিক্যাল টু দ্য অরিজিনাল। উনি অরিজিনালি যা বলেছেন সেটাই। আপনি যদি কোটেশনটাকে আবার প্যারাফ্রেজিং করে মানে ইনভার্টেড কমার মধ্য দিয়ে তারপরে আবার মানে রেফারেন্সিং দেন, সেটা কিন্তু আবার প্রয়োজন নাই। কোটেশন কখনোই আমরা প্যারাফ্রেজ করব না যদি আমার এমন হয় যে ওই কোটেশনটা এক্স্যাক্টলি একটা ভালো মিনিং দিচ্ছে, আমাকে এটার উপর আর কাজ করার কোনো দরকার নেই। সো কোটেশন তো কোটেশনে, কোটেশন আর প্যারাফ্রেজ করার তেমন কিছু নাই। সো দ্য এক্সাক্ট ফরম্যাট অফ আ কোড ডিপেন্ডস অন হাউ লং ইট ইজ অ্যান্ড হুইচ সাইটেশন স্টাইল ইউ আর ইউজিং। সো আমি কিভাবে কোড করব এটা ডিপেন্ড করে যে আমি কোন রেফারেন্সিং স্টাইল ইউজ করছি। কোটিং অ্যান্ড সাইটিং কারেক্টলি ইজ এসেনশিয়াল টু অ্যাভয়েড প্লেজারিজম। খুবই ইজি, মানে খুবই স্ট্রিক্টলি বলে দিয়েছে যে কারেক্ট ওয়েতে কোট করা এবং কারেক্ট ওয়েতে রেফারেন্সিং দেওয়া হচ্ছে প্লেজারিজম অ্যাভয়েড করার অন্যতম শর্ত। আচ্ছা, কোটেশনের এক্সাম্পল দেখি। এই যে দেখেন, কোন একটা লেখা, কোন একজনের কথা, as natural selection acts solely by accumulating slight successive favorable variations, it can produce no greater or sudden modification. It can act only by very short and slow steps. কে বলেছেন? ডারউইন বলেছেন 1859-এ, পেজ হচ্ছে 510, 510 নম্বর পেজে। এই যে এটা হচ্ছে রাইট ওয়ে কোট করার, এক্স্যাক্টলি ডারউইন যেটা বলেছেন সেটা আমি ইনভার্টেড কমার মধ্যে নিয়ে এসেছি। দেন আমি কে বলেছেন, অথরের নাম, কারেক্টলি অথরের নাম লিখেছি, ডেট দিয়েছি, মানে ডেট বাই ইয়ার দিয়েছি, এবং আমি পেজ নম্বরটা ইনক্লুড করে দিয়েছি। সো এটা আমার হচ্ছে কারেক্ট ওয়ে। আচ্ছা,
ব্ল্যাক কোট বলতে একটা ব্যাপার আছে। ব্ল্যাক কোট কি? A black quote is a long quotation set on a new line and intended to create a separate block of text. No quotation marks are used. আচ্ছা, আমরা সবসময় জানি কোটেশন আমরা চিনি হচ্ছে কোটেশন মার্কস দিয়ে, লাইক দুই পাশে দুইটা ইনভার্টেড কমা থাকে, একটা ওপেন ইনভার্টেড কমা, একটা হচ্ছে ক্লোজ ইনভার্টেড কমা। ওপেন মানে হচ্ছে যেটা দিয়ে কোটেশনটা শুরু হয়, ক্লোজ হচ্ছে যেটা দিয়ে আমার মানে কোটেশনটা শেষ হয়, ক্লোজ ইনভার্টেড কমা। সো দুইটা ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে আমার যে স্পিচটা থাকে ওটাই কোটেশন। কিন্তু কখনো কখনো কোটেশন উইদাউট ইনভার্টেড কমাও থাকে, সেগুলোকে আমরা বলছি ব্লক কোট। ওই রকম উইদাউট ইনভার্টেড কমা অথচ কোটেশন হিসেবে আমি ব্যবহার করছি, কখন করব? যখন ওটা ব্লক কোট হবে। ব্লক কোট বলছে যেটা হচ্ছে লং কোটেশন, মানে কারো একজনের স্পিচ, একটু আগে আমরা যে স্পিচটা দেখলাম, ইট ইজ হার্ডলি 2 লাইনস, বাট আমার যদি এমন হয় যে 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 10 লাইনের একটা বক্তব্য, এবং এই পুরো বক্তব্যটাই বা পুরো স্টেটমেন্টটাই আমার রিসার্চের জন্য অতীব জরুরি, এবং পুরো পুরো বক্তব্যটাই আমার দরকার, তখন আমি পুরোটাকে কোট করব। এরকম কোটগুলোকে বলছি ব্লক কোট। সো যখন আমার এটা মানে হচ্ছে মোর দেন 40 ওয়ার্ডস এর বেশি হয়ে যাবে, তখন আমরা ওগুলোকে বলছি, এটা আবার ডিপেন্ড করে, যেমন এপিএ তে বলে হচ্ছে মোর দেন 30 ওয়ার্ডস হলেই সেটা ব্লক কোড, কেউ বলে যে মোর দেন 40 ওয়ার্ডস হলেই হচ্ছে এটা ব্লক কোড। এটা ডিপেন্ড করবে আপনি কোন রেফারেন্সিং স্টাইল ফলো করছেন সেটার উপর। সো 30 হোক বা 40, আমরা ধরে নেই যে 30 বা 40 এর বেশি ওয়ার্ড হলেই, যদি একটা স্টেটমেন্ট এর বেশি ওয়ার্ড হয় তাহলে সেটা হচ্ছে ব্লক কোড। ব্লক কোড আবার ব্যবহার করার একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে in APA and MLS styles, you intend to block code 0.5 inches from the left. So left থেকে মানে শুরুটা আমার 0.5 ইঞ্চ থেকে ইন্টেন্ড করে নিতে হবে, and add an in-text citation after the period. সো আমার যখন কথাটা শেষ হবে তখন আবার একটা ইনটেক্সট সাইটেশন দিতে হবে, and some other citation styles have additional rules. সো অন্যান্য গুলোর আলাদা রুল থাকতে পারে। আমরা ব্লক কোটের একটা এক্সাম্পল দেখি, এই যে এটা। Although Bront lived an isolated life, she writes about human emotion with remarkable insight, as exemplified by Heathcliff's impassioned speech. উনি কি বলেছেন? এই যে এটা বলেছেন, ক্যাথরিন আর্নশো, may you not rest if I am living ... বলেছেন। দেখেন যে এই যে বলেছেন না যে লেফট সাইড থেকে একটু 0.5 ইঞ্চ হচ্ছে ইন্টেন্ট করে নিতে হবে, এর মানে হচ্ছে এই যে মূল আমার লেখাটা স্ট্রাকচারটা কিন্তু এভাবে এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমার মার্জিন, কিন্তু আমি 0.5 ইঞ্চ হচ্ছে লেফট সাইডে ইন্টেন্ট করে নিলাম, মানে একটু এইদিকে সরিয়ে নিয়ে আসলাম, বাট আমার রাইট সাইড নিয়ে কিন্তু কিছু বলেনি। তার মানে রাইট সাইডটা আমার অন্যান্য লেখার যে সমান অতটুকুই থাকবে। এবং শুধু এমন না যে কোটেশনের ফার্স্ট লাইনটা শুধু 0.5 ইঞ্চ লেফট ইন করতে হবে, এটা কিন্তু বলেনি। পুরো কোটেশনটারই লেফট সাইডটা হচ্ছে আমার 0.5 ইঞ্চ ইন্টেন্ট করতে হবে, বাট রাইট সাইডটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি আমার থাকবে, যে এটার সমান মার্জিন আমার থাকছে। এবং কি, যে কোটেশন শেষ হলো সেখানে সাথে সাথে একটা ইনটেক্সট সাইটেশন, এই যে টেক্সটের মধ্যে যে সাইটেশনটা থাকে এটাকে বলে ইনটেক্সট সাইটেশন। মানে ইনটেক্সট মানে তো বোঝাই যায় যে টেক্সটের ভেতরে, সো এগুলোকে বলে হচ্ছে ইনটেক্সট সাইটেশন, এটাকে বলে ব্লক কোড। তো সহজ ভাষায় ব্লক কোড হচ্ছে এমন কোন স্পিচ বা এমন কোন কোটেশন which contain more than 30 to 40 words, এবং যেটা আমরা পুরোটাই হয়তো আমাদের রিসার্চে ব্যবহার করি। সো ব্লক কোড ব্যবহারের আলাদা একটা রুল আছে, সেটা হচ্ছে এইটা। সো কখন আমরা ব্লক কোড ইউজ করি, ব্লক কোডসটা ইউজ করি বলছে যে অনেক সময় হয় যে আমাদের কাজে পুরো কোটেশনটাই কোনো ইনডেপথ অ্যানালাইসিস করার সময়, বা আমি কারো ইন্টারভিউ করেছি, দেখা যাচ্ছে যে উনি এত সুন্দর করে হয়তো 10টা লাইন বলেছেন, পুরো জিনিসটাই আমার এখানে দরকার। তো ওই রকম মানে ইট ডিপেন্ডস, ইট ডিমান্ডস অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ ইউর আর্টিকেল, আমরা সে অনুযায়ী ব্যবহার করব। সো ব্লক কোড কথা বলতাম এখানে, ন্যারেটিভ অ্যানালাইসিসে কি যে ব্লক কোড ব্যবহার করা হয়? হ্যাঁ, ন্যারেটিভ অ্যানালাইসিসে ব্লক কোড ব্যবহার করা হয়। আচ্ছা, পয়েন্টস টু রিমেম্বার কি ব্লক কোডের ক্ষেত্রে? আ প্যারাগ্রাফ শুড নেভার এন্ড উইথ আ ব্লক কোড।
সো আমি লাইক এখানে যে যেটার এক্সাম্পল দিয়েছে এটা কিন্তু আমার জাস্ট ব্লক কোডটুকু এখানে এনেছি, বাট এটা কিন্তু ফুল পেরার কোনো মানে চেহারা না, ফুল প্যারাগ্রাফের চেহারা না। সো আমি কখনোই এইভাবে শেষ করতে পারবো না। আমাকে কি করতে হবে, ব্লক কোডের পরে ইউ নিড টু কমেন্ট অন ইট ইন ইউর ওন ওয়ার্ডস। যা বলেছে সেটা আপনি এখানে কি বুঝলেন, মানে ওনার পুরো কথাটা আপনাকে আবার আপনার নিজের ভাষায় ওটাকে এক্সপ্রেস করে এক্সপ্লেইন করতে হবে। ডিপেন্ডিং অন দ্য পারপাস অফ দ্য ব্লক কোড, ইয়োর কমেন্ট মাইট ইনভলভ, আপনার কমেন্টে কি ইনভলভ হতে পারে, এই কমেন্ট কিভাবে কমেন্টটা করতে পারেন, লাইক অ্যানালাইজিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোটেড টেক্সট, কোটের টেক্সটে কি বলা হয়েছে সেটা আপনি অ্যানালাইজ করতে পারেন। এক্সপ্লেইনিং হাউ দ্য কোড রিলেটস টু ইউর আর্গুমেন্ট, কিভাবে এই কোডটা আপনার আর্গুমেন্টের সাথে রিলেটেড এটা বলতে পারেন। গিভিং ফার্দার কনটেক্সট, পরবর্তী কনটেক্সট নিয়ে কথা বলতে পারেন। সামারাইজিং দ্য ওভারঅল পয়েন্ট ইউ ওয়ান্ট টু মেক, সো ওভারঅল পয়েন্টটাকে আপনি সামারাইজ করে লিখতে পারেন। মানে যেটাই হোক, শুধু ব্লক কোড দিয়ে কখনোই আমি একটা প্যাসেজ শেষ, একটা প্যারাগ্রাফ আমি শেষ করতে পারবো না। ব্লক কোডের পরপরই আমাকে হচ্ছে এর নিচে নিচেই আমাকে ওই প্যারাগ্রাফটা আমি শেষ করতে পারবো না, আমাকে নিচে নিচেই হচ্ছে আমাকে কিছু ওয়ার্ডস আমাকে লিখতে হবে যেগুলো এই এই বিষয়গুলোর উপর ফোকাস করবে। যে ইদার আমি টেক্সটটাকে বুঝিয়ে আবার সুন্দর করে লিখছি, বা আমি বলছি যে এটা কিভাবে আমার টেক্সটের সাথে গুরুত্বপূর্ণ। সো এইগুলো হচ্ছে আমার যখন ব্লক কোড ইউজ করব তখন হচ্ছে এই পয়েন্টস গুলো আমাকে মনে রাখতে হবে। এখন আমরা আসি আমাদের প্যারাফ্রেজিং টেকনিক নিয়ে। আমরা বলছিলাম কমন নলেজের কথা, তারপরে হচ্ছে কোটেশনের কথা, এরপর আমরা আসি প্যারাফ্রেজিং নিয়ে। সো প্যারাফ্রেজ করা কি সেটা হয়তো আমরা জানি, যে নিজের ভাষায় গুছিয়ে লেখা। আর প্যারাফ্রেজ কখনো আমরা আমাদের নিজেদের কথা কখনো প্যারাফ্রেজ করি না, আমাদের নিজেদের কথা আমরা ডিরেক্টলি লিখে ফেলি। প্যারাফ্রেজ করি আমরা অন্য কোনো আইডিয়া, অন্য কারো কথা, অন্য কোনো কারো স্টেটমেন্ট, অন্য কারো কোনো ডিপিক্টেড কোনো পিকচার, অন্য কারো কোনো করা ফটোগ্রাফি, অন্য কারো দেয়া ইন্টারভিউ এর যে সামারি, সেগুলোকে আমরা প্যারাফ্রেজ করি, মানে রিরাইট করি, সুন্দরভাবে আবার নিজের ভাষায় গুছিয়ে বলি। সো প্যারাফ্রেজিং আমি কিভাবে করব যাতে আমার প্লেজারিজমে ধরা না পড়ে? সো প্যারাফ্রেজিং করার নিয়ম হচ্ছে, আমি আবারও বলছি, প্যারাফ্রেজিং এ অবশ্যই আপনাকে রেফারেন্স দিতে হবে। প্যারাফ্রেজিং করলে রেফারেন্স দিতে হয় না, এটা একটা ভুল ধারণা। আচ্ছা, সো প্যারাফ্রেজিং করার টেকনিক্সটা কি? প্রথমে হচ্ছে আমরা যেটা করতে পারি যে সিনোনিম রিপ্লেসমেন্ট, মানে গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় আমি হচ্ছে লাইক আমি মূল ভার্বটার আমি একটা সিনোনিম ব্যবহার করলাম, অথবা প্রোনাউন আছে আমি নাউন দিলাম, নাউন আছে আমি প্রোনাউন দিলাম, অথবা হচ্ছে কোনো মানে ইয়েটার আগে আমি কোনো অ্যাডজেক্টিভ ইউজ করলাম, নাউনটার আগে বা ভার্বটার আগে আমি কোনো অ্যাডভার্ব ইউজ করলাম। সো সিনোনিম রিপ্লেসমেন্ট হচ্ছে খুবই কমন একটা ফ্যাক্ট, খুবই কমন একটা টেকনিক প্যারাফ্রেজিং করার। তারপরে হচ্ছে চেঞ্জিং দ্য পার্টস অফ স্পিচ, একটু আগে যেটা বলছি যে আপনি কখনো হচ্ছে একটা অ্যাডভার্ব অ্যাড করে দিলেন, কখনো হচ্ছে আপনি পুরো লেখাটাকে রিরাইট করে হচ্ছে মানে লাইক একটা নাউনের আগে আপনি একটা বা একাধিক অ্যাডজেক্টিভ আনলেন। সো এই যে পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করা, এটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি। ও আমি এখানে কিছু এক্সাম্পলও তুলে দিয়েছি, যেমন সিনোনিম রিপ্লেসমেন্টে দেখেন, violent crime is on the rise among teenagers. সো এখানে আমি কিন্তু টিনেজার বলতে কি মানে অ্যাডোলেসেন্স বোঝায়। সো আমি যদি এভাবে বলি যে ভায়োলেন্ট ক্রাইম, ক্রাইমের একটা সিনোনিম যে ভায়োলেন্ট অফেন্সেস, এবং দেখেন আমি যদি এই লেখাটাকে সিঙ্গুলার থেকে আমি প্লুরালও করি, এটার মিনিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো আমি এখানে একটু ডিফারেন্স দেখানোর জন্য আমি এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম, লাইক ভায়োলেন্ট অফেন্সেস আর রাইজিং, হ্যাঁ, অ্যামাং অ্যাডোলেসেন্টস। এখানে আমি কিন্তু ভার্বগত পার্থক্য এনেছি, আমি লিখেছি ভায়োলেন্ট ক্রাইম ইজ অন দ্য রাইজ অ্যামাং টিনেজার্স, এখানে আবার একটু পার্থক্য এনেছি যে ভায়োলেন্ট অফেন্সেস আর রাইজিং অ্যামাং অ্যাডোলেসেন্টস। সো আমার মানে একটু পার্থক্য কিন্তু এসেছে। সো দুটো লাইন এখন আর এক না, এটাকে বলে প্যারাফ্রেজিং। আরেকটা উপায় আছে যে পার্টস অফ স্পিচটাকে চেঞ্জ করা, যেমন একটা লাইন যদি এমন হয়, দিস ইজ অ্যাপারেন্টলি আ গুড প্রপোজাল, মানে স্বাভাবিকভাবে এটাকে একটা গুড প্রপোজাল বলে মনে হচ্ছে। অ্যাপারেন্টলি কি? অ্যাডভার্ব। সো আমি এটাকে এভাবে লিখতে পারি, দিস অ্যাপিয়ার্স টু বি আ গুড প্রপোজাল। সো অ্যাপিয়ার্স কি? ভার্ব।
সো অ্যাপারেন্টলি কে আমি অ্যাপিয়ার্স হিসেবে নিয়ে আসলাম, অ্যাডভার্বকে আমি ভার্ব করলাম। কখন আপনি ভার্বকে অ্যাডভার্ব করলেন, কখনো ভার্বের আগে অ্যাডভার্ব ওখানে দেওয়া নেই, আপনি এখানে অ্যাডভার্ব যোগ করলেন। অ্যাডভার্ব দেওয়া আছে, সেটাকে আপনি উঠিয়ে দিয়ে ভার্বটার অন্য কোনো সিনোনিম আপনি ব্যবহার করলেন। সো অনেক উপায় আছে। তারপর ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট দিস ইজ আ গুড প্রপোজাল, এটাও হয় যে আপনি অ্যাডভার্বটাকে এখানে অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললেন। তারপর আরেকটা আছে যে চেঞ্জিং ওয়ার্ড অর্ডার, মানে অর্ডারটাকে চেঞ্জ করে ফেলা। যে প্রথমে হয়তো এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, আপনি প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করলেন বা অবজেক্ট দিয়ে শুরু করলেন। যেমন as languages such as Chinese, French, and English become more widely used, there is a fear that many minority languages may die out. So আপনি এটাকে কিভাবে লিখতে পারেন, there is dismay that many lesser used languages may pass away as languages such as English, Chinese, and French become more broadly spoken. এখন আপনি যদি শুধুমাত্র পরের অংশটুকে কমার পরের অংশটুকে সামনের অংশটুকুকে শুধু কমার পরে নিয়ে যান, আলটিমেটলি এটা কিন্তু প্লেজারিজমে ধরে ফেলবে। এই কারণে আমরা ওয়ার্ড অর্ডারটা চেঞ্জ করার পাশাপাশি আমরা আবার একটু ব্যাকরণগত মানে চেঞ্জেসও আমরা নিয়ে এসেছি। প্যারাফ্রেজিং এর আরেকটা টেকনিক হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, যেটা আমরা সবাই হরহামেশা করে থাকি। লাইক দে সে দ্যাট উমেন লিভ লঙ্গার দ্যান ম্যান, সো এখানে বলছে যে উমেন আর সেইড টু লিভ লঙ্গার দ্যান ম্যান, সো এরকম। তারপরে হচ্ছে রিডাকশন অফ ক্লজেস, কখন আমরা ক্লজ অ্যাড করব আমাদের লেখার সুবিধার্থে, কখন আমরা রিডিউস করব, অ্যাভয়েড করব। লাইক while I understand where you are coming from and truly respect your opinion, I wish you would express yourself more clearly like Roma does. So then আমি এখানে কিভাবে বলতে পারি, I understand your point of view and respect your point of view, but I wish you were more like Rama and communicated more clearly. সো ওখানে কিন্তু অনেকগুলো ক্লজ ব্যবহার করা হয়েছে এবং ওখানে হচ্ছে এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট ওয়েতে ছিল, এখানে আমি এক্সপ্রেশনটা আরেকটু ডিফারেন্ট করে দিলাম। আপু এখানে 4 নম্বরে ওই যে লিভ লঙ্গার দেন মেন, এটা তো পরেরটাতেও আবার হয়ে গেল, এখানে আবার প্যারাফ্রেজিং ধরবে কিনা, সরি প্লেগারিজম। না, এতটুকুতে ধরার কথা না। আবার ওই যে আপনি বলেছিলেন তো যে 3টা ওয়ার্ড বা হচ্ছে বেশি পরপর হয়ে হ্যাঁ, গেলে তারপর পরপর তিনটাতে এই যে কিছু কিছু জায়গা থাকে যে এগুলোকে অ্যাভয়েড আর করা যায় না, এভাবে করলে তো আপনার ধরেন একটা জি আপু, আর্টিকেল হ্যাঁ লিখতে তো এটাই 3 আমি বছর বলতে লাগবে। চাচ্ছিলাম। তো হ্যাঁ, এত তো আর আমরা করা যদি যায় না। ডিফারেন্সের হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয়, যেমন ধরেন এটা যদি লঙ্গার দ্যান মেন বা লিভ লঙ্গার দ্যান মেন, এখানে ধরেন 4টা ওয়ার্ড আছে পরপর। এখন এটা যদি কোনো একটা ফ্রেজ হতো, এটা এখানে তো 4টা ডিফারেন্ট ওয়ার্ড, ধরেন 4টা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ অনেক সময় থাকে না। ফর জি আপু, এক্সাম্পল হ্যাঁ যেমন আ মেইডেন স্পিচ, অথবা ধরেন মানে এই ধরনের আর কি, বা 11th আওয়ার, 11th আওয়ার তো 2টা ওয়ার্ড, এরকম অনেক সময় থাকে যে কোনো ফ্রেজ ব্যবহার করছে। অথবা ধরেন কোনো একটা নাউন, মানে নাউন ফ্রেজ, হ্যাঁ, যে দ্য গার্লস অফ চাইনিজ প্রভিন্স, এরকম ধরে আপনি লিখলেন। সো দ্য গার্লস অফ চাইনিজ প্রভিন্স, এখানে প্রায় 5টা 6টা ওয়ার্ড চলে আসে। এখন এটাকে আপনি হয়তো এভাবে লিখতে পারেন যে গার্লস অফ চাইনিজ প্রভিন্স বা চাইনিজ প্রভিন্স গার্লস, অথবা গার্লস হু কেম ফ্রম চাইনিজ প্রভিন্স, এভাবে হয়তো লিখলেন। বাট অনেক ক্ষেত্রে হয় যে এটাকে লেখা যায় না, মানে আপনি নাউনটাকে আর কিভাবে কি করবেন, কিছু করা যাচ্ছে না। তো এই ধরনের কিছু কিছু জায়গা থাকে যে আর সম্ভব না, বা করলে আলটিমেটলি সৌন্দর্যটা হারিয়ে যায় বা মিনিংটা অনেক ক্ষেত্রে ম্যানিপুলেটেড হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা ওটাকে ওভাবেই রেখে দিই, যার ফলে আপনি যে কোনো লেখায় 12%, 12 to 14, 14 আবার অনেক জায়গায় ধরে না, সো 12% পর্যন্ত প্লেজারিজম একসেপ্টেড। কারণ অনেক নাউন আছে যেটাকে ওরা ধরে ফেলবে, যে এটা তো এরকম, বা কমন আপু নলেজের এটা ক্ষেত্রে কি অনেক সময় জার্নাল ওরা টু জার্নাল ভ্যারি করে? ওখানে কি বলে দেওয়া থাকে জার্নালের রিকোয়ারমেন্টের মধ্যে হ্যাঁ, যেগুলো যে একটু কত উইক পার্সেন্ট? জার্নাল, হ্যাঁ যেগুলো উইক জার্নাল ওগুলো 14%, 16% পর্যন্ত অনেক সময় নেয়। আবার কেউ কেউ হচ্ছে যে 10%, 12% এরকম। বাট মোটামুটি মোরলেস 10 to 12% অনেকেই হচ্ছে অ্যাকসেপ্ট করে, মানে জি 10 to আপু, বুঝতে 20% পারছি। প্লেজারিজম।
এটার কারণটা হচ্ছে যে আনএভয়েডেবল ফ্যাক্ট, এই কারণে। সো প্যারাফ্রেজিং করার কিছু টুল আছে, মানে কিছু অনলাইন শপস আছে বা অনলাইন কিছু পোর্টাল আছে যেখানে গিয়ে আপনারা সরাসরি প্যারাফ্রেজিং করতে পারবেন। তবে আমি সাজেস্ট করি যে ম্যানুয়ালি করা ভালো। এখান থেকে আপনি হয়তো একটা হেল্প নিতে পারেন, যেমন অনেকে দেখি যে গুগল ট্রান্সলেট বা যে কোনো কিছু পড়ার আগে আগে উইকিপিডিয়াতে গিয়ে পড়ে পড়ে একটা মোটামুটি ধারণা নেয়, দেন সে ভালো ভালো কিছু পড়ে। সেটা ভালো অভ্যাস। আমি যদি বলি যে একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য উইকিপিডিয়াতে যাওয়া, সেটা ভালো, কিন্তু শুধু উইকিপিডিয়ার উপর ভরসা করা এটা মোটেও কোনো ভালো কাজ না। তো একইভাবে আমি যদি বলি যে প্যারাফ্রেজিং করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আপনি ম্যানুয়ালি করেন। এটাতে কি হবে জানেন, আপনার ভাষাগত দক্ষতা যেরকম বাড়বে, আপনার কাজটা ইউনিক হবে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু সফটওয়্যার, এটার কিছু লিমিটেশন আছে। এটাকে যেভাবে ইনস্ট্রাক্টেড, এটা এটা কিন্তু ইনস্ট্রাকশনের বাইরে কাজ করতে পারে না। সো আপনি একটা ওয়ার্ড, সরি, আপনি একটা সেন্টেন্স যত ভাবে এটাকে, মানে এটার রিদমটা চেঞ্জ করতে পারবেন, মানে কোনো সফটওয়্যার, অনলাইন কোনো টুল, এরা কিন্তু এতভাবে রিদমটা চেঞ্জ করতে পারবে না। সো আপনার কাজটা ইউনিক। আপনি আজকে একবার চেঞ্জ করলেন, ধরেন আপনি একটা প্যারাগ্রাফ প্যারাফ্রেজ করলেন, আপনি কালকে আবার যখন রিভাইজ করছেন আপনি আবার দু একটা জায়গায় চেঞ্জ করলেন, আবার 10 দিন 20 দিন পরে হয়তো আবার মনে হচ্ছে যে না, লেখাটা তো এরকম ভাল লাগতেছে না দেখতে, আচ্ছা ঠিক আছে আমি একটু এটাকে এডিট করি। সো এই যে আপনার বারবার কাজটা করা, এভাবে আপনার লেখাটা অনেক ডেভেলপড হয়ে যায়। এটা যারা আপনারা মোটামুটি রেগুলার লেখালেখি করেন, এটা আপনারা বুঝবেন যে একটা লেখাকে যত সময় দিবেন, যত এডিট করবেন, তত সুন্দর হয়। সো আমি এই কারণে বলবো যে আপনারা এইসব সোর্সেস থেকে আপনারা হেল্প নিতে পারেন, বাট ডোন্ট বি ডিপেন্ডেন্ট আপন দেম। এটা কখনোই ভালো বুদ্ধি হবে না। আর এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে ওয়েল ইকুইপড হতে হবে, আপনাকে স্কিলড হতে হবে। সো আপনি যতটা ম্যানুয়ালি কাজ করবেন আপনি তত বেশি শিখবেন। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। আপু, এপিএ, এমএলএ, শিকাগো, এই স্টাইলের রেফারেন্সিং গুলো কি আমাদেরকে আলাদাভাবে শেখাবেন, বা মানে এগুলো কি দেখাই দিবেন নাকি প্র্যাকটিক্যালি আমরা যখন কাজ করব তখন আমরা ওই হচ্ছে সময়? এপিএ, এমএলএ এগুলোর রেফারেন্সিংটা প্র্যাকটিক্যালি শিখবো নেক্সট ক্লাসেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু প্যারাফ্রেজিং এর জন্য ওইভাবে কোনো গাইড নাই। ওই যে যেটা বললাম যে কোটেশন ব্যবহার করার একটা নিয়ম আছে। হ্যাঁ, এগুলো তো নিয়ম। এগুলো ধরেন আপনাদেরকে গাইড দিয়ে দিলে, তোমাদেরকে গাইড দিয়ে দিলে গাইড বুকটা, সেখানে তোমরা যখন যেটা ফলো করবা সেটা একটু দেখে নিলা। এটা সবারই দেখতে হয়, কারণ এতগুলো মানে স্ট্রাকচার কখনোই কারো মাথায় থাকে না। সো একটু দেখে নিতে হয়, এটা সবারই। সো ওগুলো তো বেসিক জিনিস, ওগুলো তোমরা দেখলেই বুঝবা, কিন্তু রেফারেন্সিংটা হয়তো আগামী ক্লাসে আমরা একটু ধরে ধরে শিখবো। আচ্ছা আচ্ছা আপু, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, হ্যাঁ ইলিয়াস বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কমন নলেজের ক্ষেত্রে যদি এমন হয় যে জিনিসটা যে কমন নলেজ, এটা সামহাও আমি ধরতে পারলাম না, আমি কমন নলেজটা রেফারেন্সিং করে দিলাম, সো এটা কি কোনো দিক থেকে নেগেটিভলি ইভ্যালুয়েট করা হবে যে? না না না, অসুবিধা হবে না। আচ্ছা, বরং এমন যদি হয় যে তুমি এখানে একটু মানে একটু ডিসপিউটেড লাগছে ব্যাপারটা, তোমার কাছে একটু মনে হচ্ছে যে আচ্ছা দিব কি দিব না, পরে দিলাই না, এটা বরং আরো রিস্কি। কিন্তু তুমি যদি রিস্ক অ্যাভয়েড করার জন্য দিয়ে রাখো, এটা আর রিস্কি না। আচ্ছা আপু, আরেকটা কোশ্চেন হচ্ছে, ইন জেনারেল একটা, আমি এখানে কয়েকটা জায়গায় কিছু ফ্রেজাল ভার্বস দেখেছি, মানে যখন আমি আইএলটিএস এর ইয়াটা করছিলাম তখন একাডেমিক রাইটিং এ আমাদেরকে বলা হতো যে এটা খুব হাইলি ফর্মাল, সো এখানে ফ্রেজাল ভার্বস বা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার না করা ভালো। রিসার্চের ক্ষেত্রে কি এরকম কিছু ইথিক্স বা এরকম কিছু স্ট্রাকচার আছে যে আমি ফ্রেজাল ভার্বস বা ইডিয়মস গুলা ব্যবহার করা উচিত বা করা উচিত না, এমন কিছু? হ্যাঁ, রিসার্চে তো আমরা সবসময় বলি যে বি মোর একাডেমিক, কারণ রাইটিং ব্যাপারটা সবসময় খুব ফর্মাল। আমরা যখন চ্যাটিং করি অথবা আমরা যখন কথা বলি, আমরা চেষ্টা করি সবচেয়ে পপুলার, সবচেয়ে ওয়েল নোন, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ার্ডস গুলো ইউজ করে আমরা কথা বলতে, because speaking is something like which is not much formal, which should be very like very simple. So at the same time, তোমার যখন তুমি লিখবে, আমরা কিন্তু পুরো রিভার্স একটা মানে কথা বলি, সেটা হচ্ছে যে
যত পারো সুন্দর গ্রামারে, যত আর্টিস্টিক ওয়েতে তুমি লিখতে পারো, যত সুন্দর করে লিখতে পারো, তবে এটা যাতে দুর্বোধ্য না হয়ে যায়। হ্যাঁ, খুঁজে খুঁজে তুমি সিনোনিম নাও, ফাইন, বাট এমন অব্যবহৃত সিনোনিম ইউজ করো না কোনো ওয়ার্ডের যেটা একদমই কেউ জানে না বা কি বা এরকম, বা বেখাপ্পা লাগছে লাইনটার মধ্যে। সো এই যে কোনটা কতটুকু ব্যবহার করবে, এটার জন্য কিন্তু তোমার একটা ভালো ভাষা জ্ঞান দরকার, মানে ইংরেজির নলেজটা মোটামুটি একটু সাউন্ড হওয়া দরকার। তো রাইটিং এর ক্ষেত্রে হ্যাঁ, রিসার্চে এটা সাজেস্ট করা হয় একাডেমিক রাইটিং এ একটু ফর্মাল ফর্মাল টার্ম ইউজ করতে। এটা তো ধরো তোমরা যখন কোনো এডিটোরিয়াল পড়ো বা কোনো মানে পড়ো, রিসার্চ আর্টিকেল পড়ো, তোমরা তো দেখোই যে ফেসবুকে আমরা যে ইংরেজি লিখি সেটার সাথে আমাদের রিসার্চ আর্টিকেলের লেখাগুলো একটু ভিন্ন থাকে, জি আর আপু, মানে একটু স্মার্টার। স্পেসিফিকলি মানে ইডিয়মস আর ফ্রেজাল ভার্বস এর ক্ষেত্রে এই জিনিসটা কেমন? অনেক জায়গায় দেখি কি দুই একটা ফ্রেজাল ভার্বস ইউজ করে, আবার অনেক সময় অনেক জায়গায় দেখি না। এটা স্পেসিফিকলি মানে এটার ইয়াটা কি, মানে ব্যবহার করাটা উচিত না কি উচিত না? মানে তুমি জানতে চাচ্ছ যে এরকম কোনো নির্দিষ্ট কোনো লিস্ট অফ ফ্রেজাল ভার্বস আছে কিনা যেগুলো which are ইন suggested জেনারেল not ইন to জেনারেল use? ইন জেনারেল ফ্রেজাল ভার্বস কে আমি আচ্ছা, ইউজ করতে পারবো কিনা, যেহেতু একাডেমিক হ্যাঁ, রাইটিং শিওর হাইলি শিওর, ফর্মাল। অবশ্যই ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারবা, আর ইডিয়মস এর ক্ষেত্রেও অসুবিধা নেই। সেম, হ্যাঁ, ইডিয়মস তো আমি অনেক দেখি ইউজড হয়। যদি না খুব দুর্বোধ্য হয় যেটা আপনি বললেন। হ্যাঁ হ্যাঁ, খুব দুর্বোধ্য না হলে হয়তো অনেক সময় দেখি, এটা তো ইডিয়মস না শুধু, লাইক কোনো অনেক ওয়ার্ডের কিছু। ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু মোরলেস তো আমি দেখি ইডিয়ম ইউজ করতে, বা অ্যাডভার্বস ফ্রেজেস ইউজ হয় তো। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। দেন আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা অফ করে দেই, মানে ক্লাসটা কমপ্লিট করি। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা রেফারেন্সিং শিখবো। রেফারেন্সিং এর মানে হাতে ধরে আর কি রেফারেন্সিং করাটা, তারপরে হচ্ছে গ্রামারলিতে রেফারেন্সিং করা যায়, মেন্টালিতে করা যায়, তারপরে হচ্ছে আরেকটা আছে আহ, খুবই পপুলার, কি যেন নাম, সারাদিন তো ইউজ করি, আপু মেন্ডেলেটা কি আমরা জোটেরো। ইনস্টল করে রাখবো? কালকে যেহেতু শেখাবেন। কালকে আমরা মানে ম্যানুয়ালি শিখবো। ও মেন্টালি আচ্ছা টেন্টালি এগুলো আচ্ছা। তো দেখতে সময় লাগে না আসলে, খুব একটা সময় লাগে না। সফটওয়্যারে করলে যেটা হয় যে যখন আমরা মানে মূলত পেপারগুলো জমা দেই, মানে যখন আমরা একাধিক জন কাজ করি, তখন অনেক সময় এই সফটওয়্যার রেফারেন্সিং গুলো মার্জ করতে অসুবিধা হয়ে যায়। ইফ ইটস ইয়োর লাইক ওয়ান হ্যান্ড ওয়ার্ক, যদি সিঙ্গেল হ্যান্ডেড কোনো কাজ হয়, সেক্ষেত্রে তোমার যা মন চায় তা করো, জোটেরও ইউজ করো, মেন্ডেলি ইউজ করো, গ্রামারলি ইউজ করো, ওয়ার্ড ফাইলে যে রেফারেন্সিং সিস্টেম আছে সেটা ইউজ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে কোলাবোরেটেড কাজকর্ম করতে হয়, সো দেখা যায় যে ম্যানুয়ালি করাটা সবচেয়ে বেটার। তবে সফটওয়্যার জানতে হলেও সফটওয়্যারেও অনেক সময় যে তোমার ইনপুটটাই হয়তো ভুল হয়েছে, তো সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল তোমার ভুল হতেই পারে তোমার রেফারেন্সিং এ, ওরা যেই সিস্টেমের রেফারেন্সটা করলো। সো ম্যানুয়ালে তোমার স্ট্রং থাকতে হবে যে তুমি তুমি জানো হোয়াট ইজ রেফারেন্সিং, কিভাবে রেফারেন্স দিতে হয়, কোনটার পর কোনটা হয়, অর্ডারটা জানো, কোনটা বলতে কি বোঝায়, কোনটা কিভাবে লিখতে হয়, তুমি সবকিছু জানো। এবার তুমি সফটওয়্যারও তুমি জানবে, সেটাও শেখাবো, কিন্তু সফটওয়্যার তুমি ইউজ করো বা না করো, বা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে তুমি যাতে কাজটা করে ফেলতে পারো, তো এই কারণে ম্যানুয়ালি শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ম্যানুয়ালি শিখতে তোমার লাগবে একটা ক্লাস, আর সফটওয়্যার শিখতে হচ্ছে তোমার লাগবে 3টা সফটওয়্যার শিখতে বেশি হলে 3 5 15 মিনিট লাগবে। এবং এগুলোর তো আসলে কোনো কাজ নাই, মানে ধরবা ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ, মেন্টালি হচ্ছে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট সিম্পল। মানে তুমি হচ্ছে জাস্ট পার্টিকুলারলি ওই তোমার ওই ফোল্ডারটা জাস্ট চুজ করবা আর কি, ক্লিক করে দিবা, এবার বাকিটা ও সফটওয়্যারে হচ্ছে ওই নিয়ে নিবে। তো এটা তো করতে সময় লাগে না, মানে এটা শিখতেও সময় লাগে না, বাট ম্যানুয়ালি করাটা সবচেয়ে বেটার।
আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রেফারেন্সিং শিখবো। আর আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, যেটা এসপিএসএস এর টুকটাক একটু কাজ আমরা শিখবো, এক্সেল এর এসপিএসএস এর, বাট কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস যেটা আমি চাচ্ছিলাম, আমি যেহেতু কোয়ালিটেটিভে কিছুটা এক্সপার্টাইজ গেইন করেছি, কিন্তু কোয়ান্টিটেটিভে আমার ওরকম তেমন কাজ আসলে হয়নি। আমার কোয়ান্টিটেটিভ কাজ বোধহয় একটা, এবং সেটা আমাদের একটা গ্রুপ মানে দলগত কাজ ছিল, সো এক একজন এক একটা পার্ট লিখেছে। তো আমার যেটা মনে হয় যে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা তোমাদেরকে আরেকটু ভালো মতো শেখানোর জন্য প্রফেশনাল কেউ, সো আমার একটা ফ্রেন্ড ও স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের, আমার মনে হয় যে তাকে দিয়ে তোমাদের যদি একটা ক্লাস নেওয়াই, সেটা তোমরা আরো ভালো মতো শিখতে পারবে। সো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এর জন্য আমি হচ্ছে ওর সাথে কথা বলবো আজকেই। সো ওর সময় অনুযায়ী এই সপ্তাহে বা আগামী সপ্তাহে যেদিন ক্লাস নিতে পারে, আমরা হয়তো সেদিন ক্লাসটা করে ফেলবো। এছাড়া আমরা পরের মানে মাঝখানে একটা ক্লাস আর কি আমরা গ্যাপ দিলাম, লাইক কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা শিখেছি, কোয়ান্টিটেটিভ এর ক্লাসটা বাকি। এরপরে হচ্ছে পরের ক্লাসগুলো আমরা করছি আর কি, যেমন রেফারেন্সিং বেসিকটা আজকে শিখলাম, কালকে আমরা ম্যানুয়াল রেফারেন্সিং শিখবো, যদি সময় থাকে আমাদের হাতে আমরা ইয়েও শিখে ফেলবো, সফটওয়্যারেও মানে রেফারেন্সিং করাটা শিখে ফেলবো। তারপর হচ্ছে আমরা রিপোর্ট রাইটিং শিখবো। সো আরো আরো আদার্স অনেক কিছু আছে রিসার্চে, মানে শিখা বা শেখানোর কোনো শেষ নাই। আপু বাংলাদেশটা মেবি কোয়ান্টিটেটিভ হ্যাঁ বলো। আচ্ছা বাংলাদেশটা মেবি সেন্সার শুরু হচ্ছে নাকি, এ বিষয়ে কিছু জানেন? সেন্সর শুরু হচ্ছে? জি, না, আমি 2011-তে হয়েছে, এবার 2021-এ মেবি সেন্সাস তো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হওয়ার তো কথা 2021 যেহেতু। আর এখনকারটা তো আরো গুরুত্বপূর্ণ, পোস্ট প্যান্ডেমিক কিছু ব্যাপার থাকবে। আচ্ছা, যে বা কিছু বলছিলে? জি আপু, কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে কি এসপিএসএস জানলেই মোটামুটি হয়ে যাবে এখন? এসপিএসএস টুকটাক জানলেই হয়ে যায়। আচ্ছা আপু, ঠিক আছে। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা খুব মজার, মানে আমি যতটুকু জানি অতটুকু তোমাদের শিখাতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে আরেকটু বেশি শিখো তোমরা। আপু ওই যে আমারটা হচ্ছে যে কিছুদিন আগে ডিওআরএস থেকে একটা ইয়ে হইলো না, কোর্স ট্রেনিং ছিল। হইলো যে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো করেছিলাম, কিছুটা বুঝেছি, আচ্ছা। আবার ভুলে গেছি, অনেকদিন প্র্যাকটিস করা হয় নাই। এগুলো এমনই, প্র্যাকটিস না করলেও ভুলে যাওয়া লাগে, এটা আসলে এরকমই হয়। এটা আমিও করেছিলাম আপু। আপু আমার হ্যাঁ, একটা ইলিয়াস ছিল ছিলা তুমি। যে হ্যাঁ এই কোয়ান্টিটিভ অ্যানালিসিস জন্য তো মানে সফটওয়্যার দিয়ে একটু ইজি হয়, আর কোয়ালিটেটিভ অ্যানালিসিস যেটা আপনি আমাদের দুটো ম্যাটেরিয়াল দিয়েছিলেন ওটা পড়েছিলাম, ওখানে কিছু কিছু সফটওয়্যার, যে ভিভো না কি টাইপসের কিছু সফটওয়্যারের কথা বলা আছে, ওইগুলা ইউজ কুইলবোট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো যদি আমি ইউজ করি তাহলে জিনিসটা কি আমি এফোর্টলেসলি ওইভাবেই করে ফেলতে পারবো? আমার মনে হয় কোয়ালিটিভে ম্যানুয়ালি অনেক মানে কোয়ান্টিটি থেকে আরো বেশি কিছু মেবি নিজের করা লাগে, মানে সফটওয়্যার কতটুকু হ্যাঁ, সাপোর্ট দেয়। কোয়ালিটেটিভটা আমরা ওই যে যখন কোয়ালিটিভ অ্যানালিসিস শিখেছি, আমরা কিন্তু ক্লাসের শুরুতে এটা বলেছিলাম যে এটাতে অনেক ইফোর্ট দিতে হয়। আমি বলি মানে কোয়ান্টিটেটিভে যেমন তুমি ফুল কাজটাই হচ্ছে মানে করে ফেলতে পারবা, ফুল ডাটা অ্যানালাইসিসে তোমাকে জাস্ট মানে তুমি যে টেবিলগুলো বানাবো ওটার জাস্ট একটা ডেসক্রিপশন লিখতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কিন্তু কোয়ালিটেটিভে যেটা হয় যে ম্যাক্সিমাম কাজই তোমার সফটওয়্যার হয়তো তোমাকে দুই একটা কাজ করে দিবে, যেমন কোডিং টোডিং এর জন্য হয়তো কুইলবোর্ড বা ভিভো এগুলো অনেক সময় ইউজ করা হয়, ছোট্টখাট্টো মানে তেমন কাজে আসে না সফটওয়্যার, খুব একটা কাজে আসে না। যদি অনেক বড় কোনো কাজ হয়, লাইক তুমি সার্ভে করতেছো বা মানে 50টা এফজিডি করলা, সেই ক্ষেত্রে হয়তো টুকটাক কাজে আসে, বাট আমরা ব্যক্তিগতভাবে ছোট পরিসরে যে রিসার্চ গুলো করি ওগুলোর জন্য ম্যানুয়ালি করা যায়। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস তো হচ্ছে অলমোস্ট সবই মানে সফটওয়্যারই করে দেয়, নিজেকে জাস্ট একটু টেবিল দেখে দেখে এক্সপ্লেইন করা। কারণ তোমাদের যদি একটা টেবিল দিয়ে দিই, তোমরা নিজেদের ভাষায় এক্সপ্লেইন করতে পারবে না যে টেবিলে এত সংখ্যক মেয়ে এত সংখ্যক ফিমেল, তাদের পি ভ্যালু এত, হ্যাঁ এটা এই আসছে, শুধু তোমাদের এতটুকু জানতে হবে যে পি ভ্যালু বলতে কি বোঝায়, এওআর বলতে কি বোঝায়, পি ভ্যালু কত নিচে হলে সিগনিফিক্যান্ট, কোরিলেশন কতর উপরে হলে সেটা সিগনিফিক্যান্ট না, এই টুকটাক ইনফরমেশন তোমাদের জানতে হবে, দ্যাটস ইট। এগুলো তো জানতে সময় লাগে না। মানে আমার কাছে যেটা মনে হয় যে এগুলো কোনো কঠিন কোনো ব্যাপারই না, এগুলো হচ্ছে তোমরা জাস্ট দেখলেই পারবা। সো ইটস নট রকেট সায়েন্স যে আমাদের অন্য কোনো বিদ্যা এটা অনেক সময় লাগিয়ে শিখতে হবে।
ইটস অল অ্যাবাউট যে তুমি শিখতে চাও কিনা, জানতে চাও কিনা। আর আরো বড় ব্যাপার হচ্ছে যে তুমি ব্যবহার করছো কিনা। যতই শিখো, আনলেস অর আনটিল ইউ রাইট ইট, ইউ অ্যাপ্লাইড ইন ইউর রাইটিং, সো এটা আসলে মানে নলেজটা পরিপূর্ণ হয়ে ওঠে না। এজন্যই তোমাদেরকে দিয়ে লেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আজকের ক্লাস তাহলে আমরা এখানেই সমাপ্ত করি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু